গাজায় যুদ্ধবিরতির আলোচনা চলাকালীন কেন ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করে হামলা চালিয়েছিল? এই হামলায় কি যুক্তরাষ্ট্রের নীরব সম্মতি ছিল? আর কেনই বা কাতারে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক বাহিনী থাকা সত্ত্বেও তাদের আকাশ অরক্ষিত ছিল? এছাড়াও অনেকেই প্রশ্ন তুলছে, তাহলে শেষ পর্যন্ত কাতার কি হামাসকে বহিষ্কার করতে বাধ্য হবে? আর যদি এমনটাই হয় তাহলে বিশেষ করে ফিলিস্তিনিদের কি হবে? চলুন তাহলে আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কিছুটা বিস্তারিত আলোচনা করা যাক। কাতারে ইসরায়েলের দোহা হামলাটি ছিল একটি বড়সড় কূটনৈতিক ভূমিকম্পের মতো। এই হামলাটির মূল লক্ষ্য ছিল হামাসের সিনিয়র রাজনৈতিক নেতা খলিল আল হায়া এবং খালেদ মাশাল। যদিও তাদের কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু এই হামলায় হামাসের 5 জন মধ্যসারির কর্মকর্তা শহীদ হয়েছেন। ইসরায়েলের এই পদক্ষেপের পেছনে স্পষ্ট একটি বার্তা ছিল, যখনই তারা নিজেদের নিরাপত্তার জন্য হুমকি অনুভব করবে, তখন কোনো দেশের সার্বভৌমত্ব বা আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের তোয়াক্কা না করে যে কোনো জায়গায় হামলা চালাতে পারে। একসময় কাতারকে হামাসের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে দেখা হতো, কিন্তু এই হামলাটি প্রমাণ করেছে সেই ধারণা ঠিক নয়। আক্রমণটি এমন এক মুহূর্তে হয়েছে যখন গাজায় যুদ্ধবিরতির জন্য আলোচনা চলছিল, আর এই বৈঠকটি ট্রাম্পের অনুরোধেই শুরু হয়। গত কয়েক বছর ধরে কাতার ইসরায়েল এবং হামাসের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে। জিম্মিদেরকে মুক্তি দেয়া এবং সামরিক যুদ্ধবিরতির জন্য চুক্তি এই দোহাতেই হয়েছিল। তাই আপনি বলতে পারেন এই ঘটনার পর বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। হামাস হয়তো তাদের অবস্থান আরও কঠোর করবে, কারণ তাদের শীর্ষস্থানীয় নেতারা মনে করতে পারেন আলোচনায় বসাটা এখন আর নিরাপদ নয়। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, এই আক্রমণের পর গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত যত ধরনের আলোচনা ছিল, প্রায় সব ধরনের আলোচনা বন্ধ হয়ে গেছে। এখন এখানে সবচেয়ে বড় প্রশ্ন ওঠে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে, কারণ কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেদ বিমান ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এখানে হাজার হাজার আমেরিকান সৈন্য অবস্থান করছে। আর এত বড় সামরিক বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও কিভাবে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো কাতারের আকাশসীমা অতিক্রম করে হামলা চালিয়েছে? এছাড়াও বিভিন্ন উৎস থেকে জানা যায় ইসরায়েলের F-35 যুদ্ধ বিমানগুলো প্রায় 3400 কিলোমিটারের এই রাউন্ড ট্রিপ করার জন্য মধ্য আকাশে জ্বালানি ভরেছিল। আর এই রিফুয়েলিং সম্ভবত মার্কিন সেন্ট্রাল কমান্ডের ট্যাঙ্কার দ্বারাই পরিচালিত হয়েছিল। যদি এই তথ্যগুলো সঠিক হয়, তবে এটা স্পষ্ট যে এই অপারেশনের পেছনে যুক্তরাষ্ট্রের নীরব সম্মতি ছিল। আবার অন্যদিকে হোয়াইট হাউস দাবি করেছে তারা অপারেশনটি শুরু হওয়ার পরপরই জানতে পেরেছে, কিন্তু কাতারের কর্মকর্তারা জানিয়েছেন তারা কোনো ধরনের সতর্কবার্তা পাননি। সো এখানে এটাই প্রমাণ করে যে কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উপস্থিতি থাকলেও তারা কাতারকে নির্ভরযোগ্য নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, বা তারা নিরাপত্তাই দিতে চায়নি। এখন এই আক্রমণের ফলে কাতার যে কত বড় ফ্যাসাদের মধ্যে পড়েছে সেটা হয়তো আপনি ইতিমধ্যে বুঝে গিয়েছেন। এতদিন হামাসের নেতাদের আশ্রয় দেওয়াকে তারা একটি কৌশলগত সম্পদ হিসেবে মনে করত, কারণ এর মাধ্যমে তারা ইসরায়েল এবং হামাসের মধ্যে মধ্যস্থতা করতে পেরেছিল। আর এখন এই সম্পর্কটা তাদের জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। আরেকটি চোখে পড়ার মতো বিষয় হচ্ছে, যখন হামলাটা হচ্ছিল তখন কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে প্যাট্রিয়ট, থ্যাট এবং নাসামসের মতো অত্যাধুনিক সিস্টেম থাকা সত্ত্বেও তারা সম্পূর্ণ চুপ ছিল। কাতারের সাম্প্রতিক নীরবতা থেকে মনে হচ্ছে তারা সম্ভবত শুরু থেকে এই বিষয়টি সম্পর্কে অবগত ছিল, কিন্তু রাজনৈতিক চাপ এবং জটিল কূটনৈতিক পরিস্থিতির কারণে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নিয়ে উঠতে পারেনি। সবকিছু মিলিয়ে কাতারের উপর এখন ক্রমবর্ধমান চাপ তৈরি হচ্ছে হামাসের রাজনৈতিক ব্যুরোকে বহিষ্কার করার জন্য। সামগ্রিকভাবে এই ঘটনাটি কেবলমাত্র একটি সামরিক হামলা ছিল না, বরং এটি একটি কূটনৈতিক এবং ভূরাজনৈতিক ভূমিকম্পের মতো কাজ করেছে, যা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে আরও গভীরভাবে প্রভাবিত করবে।